রিকোয়ারমেন্টটা কি 300 প্লাস 200 প্লাস 200 কত 700 7। আচ্ছা, এখন ডি থেকে যদি এতে পাঠাই কস্ট একরকম, ডি থেকে বি তে পাঠালে কস্ট আরেক রকম, ডি থেকে সি তে পাঠালে কস্ট আরেক রকম। দেখুন অবজেক্টিভটা কি, হাউ মাচ টু শিপ ফ্রম ইচ অরিজিন টু ইচ ডেস্টিনেশন। ঠিক আছে, তাহলে ডিসিশন ভ্যারিয়েবল কয়টা হবে? উপর ডিসিশন থেকে কিন্তু বোঝা উচিত যে ডিসিশন ভ্যারিয়েবল কয়টা হবে। 9টা হ্যাঁ, আর কি জোরে 9টা বলো। 9টা, গুড। 9টা কেন? স্যার 3 into 3 9 হ্যাঁ, এখানে আমাদের ডি থেকে এতে যেতে পারে, ডি থেকে বি তে যেতে পারে, ডি থেকে সি তে যেতে পারে, মানে সবগুলো অপশন সলভ করার পর একটা জিরো আসতে পারে যে এখান থেকে দরকার নাই, সেটা তো আমরা পরের ব্যাপার সলিউশন। বাট আমরা যখন ভ্যারিয়েবল ডিফাইন করবো কি করবো, অল পসিবল অপশন গুলো আমরা এখানে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে ডি থেকে, আচ্ছা আমরা একটা কাজ করি, এটাকে বলি 1, এটা 2, এটা 3, এটা 1 2 3। ঠিক আছে, তাহলে 1 থেকে যদি 1 এ যায় সেটাকে আমরা বললাম x11 x11। ঠিক আছে, 1 থেকে যদি 2 তে যায় কি বলবো, মানে প্রথম নাম্বারটা হবে সোর্স, সেকেন্ড নাম্বারটা হবে ডেস্টিনেশন। ঠিক আছে, তাহলে মডেলটা ডেভেলপ করতে পারবে না, সলিউশনে যাচ্ছি না, জাস্ট মডেলটা ডেভেলপ করা, কারণ সলিউশন Yes, আমরা sir. কম্পিউটার দিয়ে করবো। জাস্ট দি মডেল, মডেলে ভুল হলে ইকুয়েশন গুলো আর কি মডেল। আচ্ছা, আর যেটা লাগবে এটা একটু লিখে নাও, এই কস্ট গুলো দেওয়া আছে, ডি থেকে এ তে গেলে কস্ট কত, পার ইউনিটের কস্ট, হ্যাঁ, বি তে গেলে কত, এটা একটু লিখে নাও। অ্যাপ্লিকেশন ওয়াইজ যদি বলো, এই ট্রান্সপোর্টেশন মডেলের ট্রান্সপোর্টেশন ট্রান্সশিপমেন্ট এগুলার রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন তো অনেক বেশি। লেখা হয়েছে? Yes, sir. yes sir ওকে, তাহলে এখন ইয়ে করো তো, অবজেক্টিভ ফাংশন কি হবে, সেটা তো প্রেটি সিম্পল, তাই না? x11 এর কস্ট কত, পার Sir, ইউনিটের কস্ট হচ্ছে 5, তাই $5 না? per unit. হ্যাঁ, পার ইউনিট, হ্যাঁ। তাহলে এখন 9টা ভ্যারিয়েবল করে মানে ভ্যারিয়েবল ইনটু কস্ট দিলে তো আমরা অবজেক্টিভ ফাংশন পেয়ে যাচ্ছি, তাই না? টোটাল কস্ট পেয়ে যাচ্ছি, ওটাকে আমরা মিনিমাইজ করব। বাট হোয়াট আর দি কনস্ট্রেন্টস, কনস্ট্রেন্ট গুলো কি হবে একটু লেখো তো, লিখে আমাকে পাঠাবা, একটা স্ন্যাপশট নিয়ে পাঠাবা হোয়াটসঅ্যাপে। আচ্ছা, আরেকটা জিনিস, যদিও ব্যালেন্স মডেল, আমরা একটু আনব্যালেন্সড হলে একটা স্টেপ অন্তর শিখে নেই, যে ইকুয়েশনের সাইন গুলো কি হবে। ইকুয়াল টু তো হবেই, বাট লেস দেন ইকুয়াল টু কোথায় বসবে, গ্রেটার দেন ইকুয়াল টু কোথায় বসবে যদি আনব্যালেন্সড হয়, এটা একটু চিন্তা করে ইকুয়েশন গুলো ডেভেলপ করো। আর ব্যালেন্সড আনব্যালেন্সড এর মধ্যে পার্থক্য কি? ধরো সাপ্লাইয়ের এখানে তো 700 ঠিক আছে, তা আমার ধরো এখানে আছে 800 আর ওখানে 700, তাহলে আনব্যালেন্সড হয়ে গেল না?
জি মানে স্যার। সাপ্লাই ডিমান্ড যদি ম্যাচ না করে ওটা হচ্ছে আনব্যালেন্স মডেল। ঠিক আছে, তো আমরা ওইটা ডিটেলে যাব না, খালি চিন্তা করো সাইন গুলা কি হতে পারে, ইকুয়েশন লিখে সাইন গুলা কি হতে পারে। আচ্ছা, ইকুয়েশন কয়টা, কনস্ট্যান্ট কয়টা সেটা বলো আগে। আচ্ছা লেখো, লিখে একটু পাঠাও। ক্লাসে আসলে একটু ডিসকাস করা উচিত ছিল যে তোমরা কতটুকু করছো এলপি মডেলিং। মডেল ডেভেলপ করা তো সবচেয়ে চ্যালেঞ্জিং হচ্ছে মডেল ডেভেলপ করা। এখন তো সফটওয়্যার পাওয়া যায়, সফটওয়্যার দিয়ে আমরা সলভ করে ফেলবো। ওই সিমপ্লেক্স মেথডে এত কঠিন ম্যাথমেটিক্সে যাওয়ার দরকার না, আমি করাই না, আমরা করেছি স্টুডেন্ট লাইফে। বাট এখন ফোকাস হচ্ছে যে মডেলটা যেন ঠিক মতন ডেভেলপ হয়, সলভ করার জন্য উই হ্যাভ আইডিয়াটা থাকলে হলো কিভাবে সলভ হচ্ছে, দ্যাটস গুড এনাফ। তারপর আমরা এই সফটওয়্যার দিয়ে সলভ করবো। এটাকে রোল নাম্বার 32। আমি ইকুয়েশন গুলো চাচ্ছি, ইকুয়েশন করে তো তারপরে সলভ করতে হবে, তাই না? যে লজিক আছে, লজিকের বেসিসে হোয়াট শুড বি দ্য ইকুয়েশন, ইকুয়েশন গুলো লিখে পাঠাও। আরেকজন পাঠিয়েছে একই জিনিস। এটাতে অঙ্ক সলভ করতে পারবা? দুইটা স্টেটমেন্ট দিয়ে সলভ করতে পারবা? কনস্ট্যান্ট গুলো লিখতে হবে কি ইন টার্মস অফ দি ডিসিশন ভ্যারিয়েবল। আমি ডি থেকে এতে কতটুকু পাঠাবো, ডি থেকে বি তে কতটুকু পাঠাবো, ডি থেকে সি তে কতটুকু পাঠাবো। কি বোঝা গেল? ইকুয়েশন তো লিখতে হবে। আমাদের কি থাকে, অবজেক্টিভ ফাংশন সাবজেক্ট টু দিস কনস্ট্যান্ট, তাই না? এটা তো স্ট্যান্ডার্ড ফর্ম। একটা লিনিয়ার প্রোগ্রামিং এর স্ট্যান্ডার্ড ফর্ম কি? একটা অবজেক্টিভ ফাংশন থাকবে, এটাকে ম্যাক্সিমাইজ করবো বা মিনিমাইজ করবো, সাবজেক্ট টু দ্য কন্ডিশন। কিছু কন্ডিশন থাকবে, সেগুলোকে ফুলফিল করে আমরা এই ইয়ে করব, অবজেক্টিভ ফাংশন ম্যাক্সিমাইজ এবং মিনিমাইজ করব। নয়টা ভ্যারিয়েবল তো বলতে পারলা, এখন ভ্যারিয়েবল ইকুয়েশন ফর্মে বসাতে হবে না? ইকুয়েশন গুলো কিভাবে হবে দেখো। কি পারবা না হেল্প লাগবে? স্যার হেল্প লাগবে। স্যার হেল্প হেল্প করলে ভালো হয়। কি বুঝো না সেটা বলো। লিনিয়ার প্রোগ্রাম তো করেছো, এখন কি করতে হয় লিনিয়ার প্রোগ্রামিং এ? স্যার আগে অবজেক্টিভ ফাংশন একটা লিখবো, তারপরে হ্যাঁ, আগে তো ভ্যারিয়েবল আইডেন্টিফাই করবে। আমাদের 9টা Yes, ভ্যারিয়েবল তো আইডেন্টিফাই হয়েছে, ঠিক আছে? yes, sir. তাহলে 9টা ভ্যারিয়েবলের সাথে ওই 9টা কস্ট মাল্টিপ্লাই করলে আমরা অবজেক্টিভ ফাংশন পেয়ে যাব। তারপরে কনস্ট্যান্ট কি, নাকি কোনো কনস্ট্যান্ট নাই? স্যার টোটাল ডিমান্ড আর সাপ্লাই এর উপর তো কনস্ট্যান্ট ইন আছে। টার্মস অফ ডিসিশন ভ্যারিয়েবল বলা আমাকে, 9টা ভ্যারিয়েবল ইকুয়েশন গুলো কি হবে সেটা লেখো। এটাকে পাঠিয়েছো
is incomplete. লাস্টে 844 রোল নাম্বারটা একটু লিখে দিও। রোল 47 ইনকমপ্লিট। সাদমান ঠিক আছে, গুড। দাঁড়াও, করছো 100x 1%। ওকে, বাট সাইন গুলা কি হতে পারে? ইকুয়াল টু তো ব্যালেন্স মডেলের জন্য, আনব্যালেন্সড হলে কি হবে? ইকুয়াল টু কিন্তু সলভ হবে না। তাহলে ডিমান্ড কনস্ট্যান্ট আর সাপ্লাই কনস্ট্যান্ট কোথায় কি সাইন হবে সেটা একটু চিন্তা করো। ইকুয়েশন ঠিক আছে তোমার, বাট সাইন গুলা ঠিক করতে হবে। আমরা স্ট্যান্ডার্ড প্রসিজার ফলো করব। ব্যালেন্সড হোক আনব্যালেন্সড হোক, আনব্যালেন্সড আবার কিছু আরো কিছু অ্যাডিশনাল লাগে, সেটা আমরা টাইম থাকলে দেখবো। অ্যাটলিস্ট আমরা বুঝি যে ইকুয়েশন গুলা কি হবে। ওকে, গুড। রোল নাম্বার 60। স্যার আমাদের অনেকের আসলে লিনিয়ার প্রোগ্রামিংটা একটু আনক্লিয়ার। আমাদের ফার্স্ট এর দিকে যখন পড়ানো হয়েছিল অতটা ক্লিয়ারলি পড়ানো হয় নাই। জি স্যার, একটু স্যার এক্সপ্লেন করলে ভালো হয় স্যার। এই জন্য আই থিঙ্ক একটু তোমরা সিমপ্লেক্স মেথডে চলে গেছো ওই ইয়ে না বুঝে, যে কনস্ট্যান্ট স্যার, কি, অবজেক্টিভ এমনি ফাংশন চলে কি, গেছে এগুলো স্যার, না আমরা বুঝে। শিখে যেতে পারি। মানে সিমপ্লেক্স বুঝি না। ছিল অনেক তো সিমপ্লেক্স বোঝার দরকার না, আমি তো সিমপ্লেক্সে যাচ্ছি না, সিমপ্লেক্স বোঝার দরকার নাই, কিন্তু আমাদের ফার্স্ট কাজ কি? আমাদের তো মডেলটা ডেভেলপ করতে হবে, তাই না? এই কম্পিউটারে আছে কিনা আল্লাহই জানে। এক মিনিট। দেখি আমার এখানে ফাইল তো থাকার কথা। কালকে একদম প্রথম থেকে শুরু করবো তোমাদের। ইয়েস স্যার, করলে Yes, ভালো। sir.
আচ্ছা, লিনিয়ার প্রোগ্রামিং এর কোর কনসেপ্ট কি? আমরা একটা অবজেক্টিভ প্রফিট হতে পারে, এক্সপেন্ডিচার হতে পারে, ঠিক আছে, মিনিমাইজ অর ম্যাক্সিমাইজ অ্যান অবজেক্টিভ। আচ্ছা, এখন আমি ইচ্ছা মতন প্রফিট বাড়াতে পারবো না কেন? বিকজ কনস্ট্রেন্টস অ্যাক্ট অ্যাজ লিমিটিং ফ্যাক্টর, তাই না? আমি চাইলে কি আমার প্রফিট ইচ্ছা মতন বাড়াতে পারবো? সে আমাদের একটা ফ্যাক্টরি আছে, উড ফ্যাক্টরি, ঠিক আছে, আমি কি ইচ্ছা মতন প্রফিট বাড়াতে পারবো? কি মনে হয়? নট ইন প্রাইস ইনক্রিজ করে No, না, sir. প্রোডাক্টিভিটি বাড়াতে পারবো ইচ্ছা মতো। আমার লেবার, যে পরিমাণ লেবার আছে ওই পরিমাণ লেবার নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে, যে পরিমাণ র মেটেরিয়াল আছে সেটুকু দিয়ে কাজ করতে হবে, তাই না? সো দিজ আর কনস্ট্রেন্ট। যে আমার লেবার আছে 10 জন, সুতরাং 10 জনের যে প্রোডাক্টিভিটি এর বাইরে আমি যেতে পারবো না। গেলে কি করতে হবে? আমার লেবার বাড়াতে হবে, ঠিক আছে, আমার ফ্যাক্টরি স্পেস বাড়াতে হবে। কি মনে হয় যে ইচ্ছা মতো সবাইকে ইচ্ছা মতো সবকিছু বাড়ায় নাকি? না স্যার, না স্যার। সবার কিন্তু একটা লিমিট থাকে, ঠিক আছে, আমাদের ফ্যাক্টরি এত বড়, এতজন কাজ করবে, এইভাবে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে তাহলে কনস্ট্যান্ট বললাম যে কনস্ট্যান্ট হচ্ছে, কনস্ট্যান্টটা মানে একটা মেজর টাইপ অফ কনস্ট্যান্ট আমাদের রিসোর্স কি আছে, ঠিক আছে। মার্কেট ডিমান্ড একটা কনস্ট্যান্ট হতে পারে, যে আমার প্রোডাকশন ক্যাপাসিটি আছে বা মার্কেট ডিমান্ড কম, আমি বানাতে পারি ডেইলি 100 ইউনিট, বাট মার্কেটে বিক্রি হবে 50 ইউনিট, এটা তো একটা কনস্ট্যান্ট, তাই না? 100টা বিক্রি করলে যে প্রফিট হতো, 50টা বিক্রি করলে প্রফিট বাড়াতে পারবো না কমবে? কমবে। তাহলে আমরা এখানে কিন্তু ওই যে ম্যাক্সিমাইজ কি, 50টা বিক্রি করে যেটা সেটাকে আমরা ম্যাক্সিমাইজ করতে পারবো, এর চেয়ে বেশি পারবো না, কারণ আমার এই মার্কেট ডিমান্ড এটা কিন্তু একটা কনস্ট্রেন্ট। আচ্ছা, দেয়ার মাস্ট বি অল্টারনেটিভ অ্যাভেলেবল, দেয়ার মাস্ট বি অল্টারনেটিভ অ্যাভেলেবল। যেন আমরা সে টেবিল আর চেয়ার বানাচ্ছি, রিসোর্স তো কমন, তাই না? আমাদের কাঠ লাগবে, তারপর আমাদের পেইন্ট লাগবে, আমাদের অ্যাক্সেসরিজ লাগবে। এখন যে পরিমাণ কাঠ আছে এটা দিয়ে মেবি আমরা 10টা টেবিল আর 5টা চেয়ার বানাতে পারি, দিস ইজ ওয়ান কম্বিনেশন। অথবা 8টা টেবিল 7টা চেয়ার, দিস ইজ অ্যানাদার কম্বিনেশন, ঠিক আছে। আমাদের দেখা লাগবে যে কোন কম্বিনেশনে আমাদের এই অবজেক্টিভ ফাংশনটা, যদি আমরা প্রফিট চিন্তা করি তাহলে অবজেক্টিভ ফাংশনটা ম্যাক্সিমাইজ হবে আমাদের কোন কম্বিনেশনে। বোঝা গেল অল্টারনেটিভটা? অল্টারনেটিভ না থাকলে করার কিছু নাই। আমরা যদি একটা জিনিসই বানাই তাহলে তো ওইটাই বানাবো, আর কিছু এখানে তো কোনো মডেলের কিছু নাই। কিন্তু আমরা এখানে যে এক্সাম্পলটা দিলাম, আমরা কি বানাবো? চেয়ার বানাবো এবং টেবিল বানাবো, ঠিক আছে। রিসোর্স তো আমার, লেবার তো আমার ফিক্সড, সে কাঠের সাপ্লাই ফিক্সড, এখানে অনেক রকম কম্বিনেশন হতে পারে না? ইয়েস জি, স্যার। স্যার। তাহলে এটা গুলো আমাদের অল্টারনেটিভ থাকতে হবে, আসলে লক্ষ লক্ষ অল্টারনেটিভ থাকবে। আর ম্যাথমেটিক্যাল রিলেশনশিপ ইজ লিনিয়ার, এটা এখান থেকে লিনিয়ার প্রোগ্রামটা এসছে, কথাটা এসছে, ম্যাথমেটিক্যাল রিলেশনশিপ লিনিয়ার। মানে একটা টেবিল বানাতে যদি আমার 1 CFT কাঠ লাগে, 10টা বানাতে কত লাগবে? 10 CFT, লিনিয়ার, ঠিক আছে। আচ্ছা, ম্যাথমেটিক্যালি লিনিয়ার কখন বলি? কোন ইকুয়েশনকে আমরা লিনিয়ার ইকুয়েশন বলি? স্যার এক্স এর হাইয়েস্ট ডিগ্রি 1 থাকবে। এক্স্যাক্টলি, আমার মানে যে ভ্যারিয়েবল ইউজ করতেছি পাওয়ার কি হবে? 1 হবে। যেমন এক্স এর পাওয়ার 1, x1 এর পাওয়ার 1, x2, আমরা এখানে কি করলাম? x11, x12, x13, সবগুলো পাওয়ার কি? 1। যদি এক্স স্কোয়ার হয়ে যায় তাহলে কিন্তু নন লিনিয়ার হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, আর বেসিক কিছু অ্যাজাম্পশন আছে। সার্টেনিটি, এখানে র মেটেরিয়াল পার ইউনিট, যে আমি যদি একটাতে, এটা কিন্তু লিনিয়ারিটির একটা ইয়ে, বাট সার্টেনিটির মানেটা একটু অন্যরকম, যে প্রফিট পার ইউনিট, আমি একটা বিক্রি করলে প্রফিট ইজ টাকা 10, 100টা বিক্রি করলে কি হবে? ইন্টু 100। আমরা যে অনেক জায়গায় দেখি না ইকোনমিজ অফ স্কেল, সেটা এখানে এইভাবে আমরা অ্যাপ্লাই করতে পারবো না। বোঝা গেল জিনিসটা সার্টেনিটি নিয়ে?
Yes, sir. কেউ যদি 100 পেন কিনে আমরা একটু ডিসকাউন্ট দিতে পারি না, আর সেটা কিন্তু মডেল একসেপ্ট করতে পারবো না, কারণ রিলেশনশিপ ইজ লিনিয়ার। একটাতে প্রফিট যদি টাকা 10 হয়, 10টাতে প্রফিট হবে টাকা 100। তারপরে তোমার প্রপোর্শনালিটি, র মেটেরিয়াল একটার জন্য যদি লাগে 1 CFT, 10টার জন্য কি কত লাগবে? দিস ইজ 10। আচ্ছা, আর আবার সার্টেনিটিতে যায়, আবার সার্টেনের প্রপোর্শনাল ডিফারেন্স যেটা হচ্ছে প্রফিট পার ইউনিট, মানে এটা ফিক্স থ্রু আউট দি মডেল, যে আমি আজকে বিক্রি করলাম প্রফিট ইজ টাকা 10, রাতে বিক্রি করলাম প্রফিট ইজ টাকা 10, এরপরে বন্ধের দিন ইয়ে করলাম স্টিল টাকা 10। ঠিক আছে, এটা কোনো চেঞ্জ হবে না, প্রফিট পার ইউনিট সবসময় সেম থাকবে। ঠিক আছে, এই সার্টেনিটির প্রপোর্শন কিন্তু কাছাকাছি, বাট একটু ডিফারেন্ট। প্রপোর্শনটা হচ্ছে যে কনজাম্পশন যেটা হচ্ছে র মেটেরিয়াল বা আমার টোটাল প্রফিট, সেটাকে হচ্ছে প্রপোর্শনালিটি। বোঝা গেল জিনিসটা? Yes, sir. আচ্ছা, আরেকটু বলি, র মেটেরিয়াল পার ইউনিট। আমার একটা টেবিল বানাতে যদি 1 CFT কাঠের দরকার হয়, আমি বানালে 1 CFT লাগবে, আরেকজন বানালে 1 CFT লাগবে, তুমি বানালে 1 CFT লাগবে। এটা কোনো, দিস ইজ সার্টেন। সিমিলারলি প্রফিট ইজ সার্টেন। আর প্রপোর্শনালিটি হচ্ছে একটা বানাতে যদি 1 CFT দরকার, 10টা বানাতে গেলে কত লাগবে? 10 CFT। একটাতে প্রফিট যদি টাকা 10, 10টাতে প্রফিট হবে টাকা 100। ঠিক আছে। আচ্ছা, অ্যাডিটিভিটি, প্রফিট ফ্রম এ এন্ড বি কি হবে? আচ্ছা, সাপোজ একটা কম্পিউটার প্রাইস ইজ 50K, আর একটা প্রিন্টারের প্রাইস হচ্ছে 10K। ঠিক আছে, অনেক সময় হয় না যে আমরা দুটো একসাথে কিনলে কিছু ডিসকাউন্ট, এখানে কিন্তু ওইটার কোনো স্কোপ নেই। এখানে কি তাহলে প্রফিট ফ্রম এ এন্ড বি হবে প্রফিট ফ্রম এ প্লাস প্রফিট ফ্রম বি। আলাদা আলাদা বিক্রি করলে যে প্রফিট হবে, একসাথে বিক্রি করলে একই প্রফিট হবে। ঠিক আছে। আচ্ছা, ডিভাইসিবিলিটি হচ্ছে আমাদের নন ইন্টিজার সলিউশন আসতে পারে, আমরা ফোর্স করতে পারি সলিউশনটাকে ইন্টিজার হওয়ার জন্য, বাট সে আমরা চিনি প্রোডাকশন করতেছি, মোলাসেস প্রোডাকশন করতেছি, বা আরো কিছু প্রোডাকশন করতেছি, এটা তো কি ইন্টিজার হতে হবে? নট নেসেসারিলি। বাট টেবিল চেয়ার যদি বানাই কি হতে হবে? ইন্টিজার হতে হবে। আচ্ছা, ইন্টিজার হলো না, আমরা ধরো উইকলি বেসিসে ক্যালকুলেট করতেছি, আসলো 3.5 চেয়ার, অসুবিধা আছে? কারণ সেকেন্ড উইকে গিয়ে কি হয়ে যাবে? 7. 7 chair 7 হয়ে যাবে না? Yes, sir. ঠিক আছে, তাহলে আমাদের নন ইন্টিজার সলিউশন হতে পারে, বাট আমরা যদি মনে করি যে না, আমাদের সলিউশনটা ইন্টিজার হতে হবে, আমরা সেটাকে ফোর্স করতে পারি। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো একটা প্রবলেম আছে, যে ব্লু রেজ ক্লজেট বানায়, কাপড় রাখার বা যে কোনো ক্লজেট, দুটো টাইপের, টাইপ এক্স, টাইপ ওয়াই। কি কি লাগবে? আমরা অল্প কিছু জিনিস নিয়ে আসছি, আরো লাগবে, বাট জাস্ট প্র্যাকটিক্যালি বোঝানোর জন্য, যে সাপোজ তিনটা ইনপুট লাগবে, লক লাগবে, লেবার লাগবে এবং উড লাগবে। টাইপ এক্স এর লক লাগবে একটা, টাইপ ওয়াই এর লক লাগবে একটা, বাট লেবার আওয়ার ইজ ডিফারেন্ট। এক্স এর জন্য লেবার লাগবে 9 আওয়ার, ওয়াই এর জন্য লেবার লাগবে 6 আওয়ার। উড লাগবে এক্স এর জন্য 12 CFT, ওয়াই এর জন্য বেশি লাগবে, দ্যাট ইজ 16 CFT। আচ্ছা, তা আমাদের ইউনিট প্রফিট কোনটাতে বেশি? টাইপ এক্স হচ্ছে 350 আর টাইপ ওয়াই হচ্ছে 300, তাই না? আচ্ছা, এখন এক মিনিট, এটুকু লিখে নাও, আমাদের কি কি আছে, লক কতগুলো আছে লিখে নাও একটু। $200 lock, 156 hours of labor and 2880 CFT of wood is available. ঠিক আছে, তাহলে প্রফিট কি ইচ্ছা মতন বাড়াতে পারবো? মার্কেট ডিমান্ডের কোনো কনস্ট্যান্ট, যা বানাবো বিক্রি হবে, আমার তো এর মধ্যে থাকতে হবে, তাই না? আচ্ছা, লকের কথা যদি চিন্তা করি,
যেহেতু একটা একটা লাগবে, টোটাল প্রোডাকশন কি হবে? 200 বেশি হতে পারবে? না No, স্যার প্রোডাকশন অফ এক্স প্লাস প্রোডাকশন অফ ওয়াই 200 ক্রস করতে পারবে না। আচ্ছা, এখন আমরা যদি বলি যে ওয়াই কেন বানাবো, এক্স বানাই, শুধু এক্স বানাই, ঠিক আছে, তাহলে লগ ঠিক আছে 200, লেবার আওয়ার কি হবে? 200 ইন্টু 9 কত হবে? 1800, তাই না? ইয়েস স্যার বাট আমার আছে কতটুকু? 1566 তাহলে পারবো না স্যার আমি না 200 স্যার এক্স বানাতে পারবো? পারবো না, ঠিক আছে। তাহলে দেয়ার ইজ এ কম্বিনেশন, এমন একটা কম্বিনেশন পাবো। আচ্ছা, আমি ম্যাক্সিমাম কয়টা এক্স বানাতে পারবো বলো, ক্যালকুলেশন করো, ম্যাক্সিমাম কয়টা এক্স বানাতে পারবো? উড ইজ নট এ কনস্ট্যান্ট, লগ তো 200 ধরে নিলাম। লেবার আওয়ারের জন্য, লেবার আওয়ারটা যদি ধরি, আমরা মোট ম্যাক্সিমাম কতগুলো টাইপ এক্স বানাতে পারবো? স্যার 174 174 174, গুড। আমরা বানাতে পারবো 174 এক্স, ওয়াই বানালাম না। কি মনে হয় এটাতে প্রফিট ম্যাক্সিমাম হবে? নো স্যার নট নেসেসারিলি, কারণ আমাদের কিছু কি রিসোর্স থেকে গেল না। আমরা যদি অন্য একটা কম্বিনেশন যাই যেখানে রিসোর্স আরো ইউটিলাইজ করতে পারবো, আমরা প্রফিট হয়তো বা, আমি বলছি না যেটা হবে না, বাট নট নেসেসারিলি দিস ইজ দি বেস্ট অপশন, ঠিক আছে। আমাদের অন্য অন্য অন্যরকম অপশন আছে, আমরা এক্স কিছু কম বানিয়ে ওয়াই বানালাম, তাহলে লেবার আওয়ারটা কি হবে আমাদের? কমে আসবে, কমে আসবে, ওইটা আমরা কিছুটা হয়তো ওয়াই এর জন্য ইউজ করলাম, ঠিক আছে। তাহলে টাইপ এক্স কতগুলো বানাতে পারবো? 174 ম্যাক্সিমাম। আচ্ছা, এখন আমরা যাই যে এলপি মডেলের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে 5টা স্টেপ আছে। ফার্স্ট হচ্ছে আন্ডারস্ট্যান্ড দি প্রবলেম, প্রবলেম বুঝতে হবে। এখানে তো একদম ধরো ম্যাথসটা যেভাবে করব এক্স্যাক্টলি সেভাবে দেওয়া আছে, বাট তুমি কোথায় গেলা, তোমাকে হায়ার করলো যে আমরা প্রবলেম ফেস করতেছি, আমাদের কিছু ইয়ে লাগবে, সাজেশন লাগবে। ওইখানে গিয়ে কি ওরা এইভাবে একদম এবার চার্ট করে তোমাকে ডেটা দিবে না, তোমার বুঝতে হবে যে কোথায় কি হচ্ছে, ডেটাটা কি করতে হবে, তোমার কালেক্ট করতে হবে। তো ইনফরমেশন মানে ইনফরমেশন তোমার বুঝতে হবে যে কোন ইনফরমেশন লাগবে ওদের প্রবলেমের রেসপেক্টে। তাহলে আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম হচ্ছে কি সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেপ। আর এটাতে খুব একটা হেল্প কেউ করবে না, এটা তোমার উপরে, যে প্রবলেম যেটা আছে একটা কি থাকবে হয়তো, অর্গানাইজেশন একটা ন্যারেশন দিবে, সেটা বেসিসে তোমাদের বুঝতে হবে আসলে এখানে কি করতে হচ্ছে, হোয়াট আর দ্য ভ্যারিয়েবলস। হ্যাঁ, আমরা ম্যাক্সিমাইজ করবো না মিনিমাইজ করবো, কি করবো, হোয়াট ইজ দ্য ভ্যারিয়েবল। সেকেন্ড হচ্ছে আইডেন্টিফাই দ্য ডিসিশন ভ্যারিয়েবল, সবচেয়ে ইম্পর্টেন্ট। এই দুটো কিন্তু ক্লোজলি টাইট। প্রবলেম যদি না বুঝো, ভ্যারিয়েবল গুলো হয়তো ঠিক মতন আইডেন্টিফাই হবে না। ভ্যারিয়েবল যদি একটা মিস হয়, কি আউটপুট ঠিক পাবা? এটা তো সিম্পল, দুটো ভ্যারিয়েবল আমাদের, আমরা প্রবলেম করবো মেবি 5-6টা ভ্যারিয়েবল দিয়ে করবো, 7-8টা দিয়ে করতে পারি, বাট রিয়েল লাইফে ভ্যারিয়েবল কিন্তু হান্ড্রেডস হতে পারে, ঠিক আছে। এটিএনটি নাম শুনেছো তো, এটিএনটি? ইয়েস স্যার ইয়েস স্যার হ্যাঁ, তো ওরা তো একসময় ল্যান্ডলাইন, মোবাইল আসার আগে ওদের একটা মডেল ডেভেলপ করেছিল যে একটা সিটিতে যদি কানেকশন দেয়, মিনিমাম কস্টে তারা কানেকশন দিতে চায়, মানে এক্সচেঞ্জটা কোথায় বসবে এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু, তারপরে ডিস্ট্রিবিউশন পয়েন্ট গুলো কোথায় বসবে, কেবল কোন দিক দিয়ে লে হবে, হ্যাঁ, এই সবকিছু মিলে তারা একটা মডেল করেছিল। আমার এক্সাক্ট নাম্বারটা মনে হয় অলমোস্ট 3000 ভ্যারিয়েবল। যদি তুমি ঠিক মতো না বুঝো প্রবলেমটা, তুমি তো ভ্যারিয়েবলি আইডেন্টিফাই করতে পারবে না। যাই হোক, আমাদের এখানে খুব সহজ, x1 বললাম আমরা, নাম্বার অফ টাইপ এক্স টু বি প্রডিউসড, ঠিক আছে। ওখানে এক্স ওয়াই লেখা আছে, এটার সাথে কনফিউজ করো না। এক্স এক্স ওখানে এক্স কি, এখানে এক্স হচ্ছে টাইপ, টাইপ এক্স টাইপ ওয়াই, আর এই x1 x2 আর দ্য নাম্বার, যে আমি কতগুলো টাইপ এক্স বানাবো এবং কতগুলো টাইপ ওয়াই বানাবো। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন আমরা কি 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 করবো এখানে, অবজেক্টিভ কি হবে? যেহেতু প্রফিট দেওয়া আছে, আমাদের অবজেক্টিভটা কি হবে? প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করা, তাই না? তাহলে ইকুয়েশনটা কি হবে?
350 হচ্ছে আমাদের টাইপ এক্স এর আর 300, তাহলে 350 x1 প্লাস 300 x2। আমি x1 বানালাম 100, x2 বানালাম 50, তাহলে একরকম প্রফিট আসবে। ঠিক আছে, x1 বানালাম 100 বা 70, হাজার হাজার কম্বিনেশন আছে না? এই কম্বিনেশন আমার এমন একটা কম্বিনেশন সিলেক্ট করতে হবে যেটাতে আমাদের কি হবে, যে আমাদের প্রফিট উইল বি ম্যাক্সিমাম। ঠিক ঠিক আছে, তাহলে অবজেক্টিভ ফাংশন লিখলাম, কনস্ট্যান্ট গুলো লেখো তোমরা নিজেরা, দেখি পারো কিনা। আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম দেখেছি, আইডেন্টিফাই দ্য ডিসিশন ভ্যারিয়েবল লিখলাম, স্টেট দ্য অবজেক্টিভ ফাংশন লিনিয়ার, দেখো সব কিন্তু লিনিয়ার, অ্যাজ এ লিনিয়ার কম্বিনেশন অফ দ্য ডিসিশন ভ্যারিয়েবল। ইকুয়েশন গুলোতে কি থাকবে, শুধু ডিসিশন ভ্যারিয়েবল গুলো যেগুলো আমরা ধরতেছি সেগুলো থাকবে, এর বাইরে কিন্তু কিছু থাকবে না। কনস্ট্যান্ট থাকবে, কিন্তু আমি এখানে x1 দুটো ডিসিশন ভ্যারিয়েবল কয়টা, দুটো। একটা হচ্ছে টাইপ এক্স কতগুলো বানাবো, অ্যাজ এ ম্যানেজার আমাদের কি ডিসাইড করতে হবে যে টাইপ এক্স কতগুলো বানাবো এবং টাইপ ওয়াই কতগুলো বানাবো। আচ্ছা, তাহলে দুইটা ভ্যারিয়েবল x1 x2, আমি এখন ইকুয়েশন লিখতে গিয়ে দেখলাম এক জায়গায় x3 চলে আসছে, হবে? তার মানে আমাদের আইদার ডিসিশন ভ্যারিয়েবল আইডেন্টিফিকেশনে ভুল হচ্ছে, অথবা আমাদের ইকুয়েশন লেখাতে ভুল হচ্ছে। সুতরাং আমরা ডিসিশন ভ্যারিয়েবল বাইরে ইকুয়েশনে কিছুই থাকবে না, কনস্ট্যান্ট থাকবে, মাল্টিপ্লাই করেন ফ্যাক্টর, বাট ভ্যারিয়েবল কি থাকবে, আমরা যে কয়টা ভ্যারিয়েবল আইডেন্টিফাই করেছি মডেলের মধ্যে ওর চেয়ে বেশি ভ্যারিয়েবল থাকতে পারবে না। থাকলে বোঝা যাবে যে কোথাও ভুল হচ্ছে, আইদার আমাদের অবজেক্ট আমাদের সরি কি বলে ডিসিশন ভ্যারিয়েবল গুলো আইডেন্টিফাই করতে ভুল হচ্ছে, অথবা ইকুয়েশন লিখতে আমরা কোনো একটা ভুল করে ফেলতেছি। আচ্ছা, তাহলে এটা হলো স্টেপ গুলো। তাহলে দেখো কি আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম, এই সবচেয়ে চ্যালেঞ্জ হচ্ছে এই জায়গাটা। এটা বুঝতে পারলে ইউ ক্যান আইডেন্টিফাই দি ডিসিশন ভ্যারিয়েবল, তারপরে রাইট দি অবজেক্টিভ ফাংশন। আমার এখানে আচ্ছা, তারপর হচ্ছে স্টেট দি কনস্ট্যান্ট অ্যাজ লিনিয়ার কম্বিনেশন অফ দ্য ডিসিশন ভ্যারিয়েবল। এন্ড কনস্ট্যান্ট গুলো লেখো তো, কনস্ট্যান্ট কি হবে বলো? লকের জন্য একটা কনস্ট্যান্ট হবে না? Yes, sir. 1 and 1. Yes, sir. তাহলে কি হবে, ইকুয়েশনটা কি হবে বলো? So x plus y equals এক্স প্লাস to- ওয়াই কেন? আমরা So x1 plus x2. x1 প্লাস x2 x2 কি হবে? less than equal to 200 নাকি স্যার? 200. Less than equal to 200. x1 প্লাস x2 লেস দেন ইকুয়াল টু 200। লেস দেন কেন দিতেছি? কারণ এক্স্যাক্টলি Sure, 200 sir. নাও হতে পারে। কারণ লেবার আমি x1 x2 200 করলাম, লেবার হয়তো আমাকে পারমিট করবে না 200 করতে, হতে পারে না? Yes. বা উড যেটা আছে এটা 200, তাহলে এটা 200 তো এক্সিড করতে পারবেই না, তাহলে এটা হবে x1 প্লাস x2 লেস দেন টু 200। তারপর কি আছে আমাদের লেবার, লেবার ইকুয়েশন কি হবে বলো? 9x1 plus 6x2 less than হ্যাঁ। equal to 1566. গুড। তারপরে উডেরটা Sir, 12x1 plus 16x2 equals to 2880. Less তাহলে than যে আমাদের এখানে হ্যাঁ এই দেখা যাচ্ছে, সরি আমি এটা আগের ক্লাসে যে অনেক কিছু লিখছিলাম এগুলো আচ্ছা হয় নাই, ভাবছি এগুলো আর পড়াবো না, এগুলো তো হয়ে গেছে। তাহলে দেখো আর এটা হচ্ছে 4 নাম্বার স্টেপ হচ্ছে স্টেট দ্য কনস্ট্যান্ট অ্যাজ লিনিয়ার কম্বিনেশন অফ দ্য ডিসিশন ভ্যারিয়েবল। সব জায়গায় কিন্তু ডিসিশন ভ্যারিয়েবল, অবজেক্টিভ ফাংশন ইন টার্মস অফ ডিসিশন ভ্যারিয়েবল, কনস্ট্যান্ট গুলো ইন টার্মস অফ ডিসিশন ভ্যারিয়েবল। তার মানে কি আমরা এই যে এখানে যে লিখলাম এই অবজেক্টিভ ফাংশনে লিখছি, এটাকে ম্যাক্সিমাইজ করব কিভাবে? ম্যাক্সিমাইজ করতে এই ইকুয়েশন, এইখানে যে ইকুয়েশন গুলো আছে কোনোটাকে ভায়োলেট করা যাবে না, যাবে? এই যে ইকুয়েশন গুলো লিখলাম দিস আর দ্য কনস্ট্যান্ট, ভায়োলেট করা যাবে? No, sir. যাবে না। এই না, sir. ইকুয়েশনকে স্যাটিসফাই করে আমার অবজেক্টিভ ফাংশনটাকে ম্যাক্সিমাইজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা নাম্বার 5, এটা হচ্ছে তোমার আইডেন্টিফাই an upper or lower bound on the decision variable. Production cannot be negative, এটা বলে দিতে হবে x1 x2 greater than or equal to 0। আচ্ছা, নেগেটিভ হলে কি সমস্যা বলো তো দেখি, কে বলতে পারবা? থিওরিটিক্যালি নেগেটিভ হলে আমি প্রফিট বাড়াতে পারবো,
কিভাবে? স্যার মানে নেগেটিভ আচ্ছা, প্রোডাকশন তো আমি বলছি, পসিবল না, আপনি তো স্যার প্রডিউস করবেন একটা আইটেম। বাট ও ম্যাথস তো বুঝবে না, ম্যাথস তো বুঝবে না যে এটা যদি আমরা না বলি x1 গ্রেটার দেন ইকুয়াল টু 0, x2 গ্রেটার দেন 0, স্যার ম্যাথস কি বুঝবে ম্যাথে যে বসে, এই ফিগার গুলাকে? ম্যাথে বসালে বুঝবে তো না তো। জিনিসটা হবে যে আমি তো এটা কিছু আমাদের প্রডিউস না করেই লাভ করতেছি। না, তা না। আচ্ছা, আমি বলি, x1 যদি পজিটিভ হয় তার মানে কি, সে রিসোর্স কি করতেছে? কনজিউম করতেছে, তাই না? Yes, sir. এটা তো ক্লিয়ার। স্যার আর x1 Yes, যদি sir. মাইনাস হতে মানে সে থিওরিটিক্যালি রিসোর্স রিলিজ করে দিচ্ছে, এটা আমরা x2 তে ইউজ করলাম। বোঝা গেল? x1 যদি পজিটিভ হয় সে রিসোর্স কি করছে? কনজিউম করতেছে। আর x1 যদি নেগেটিভ হতে আমরা রিসোর্স সে ছেড়ে করতেছে, জেনারেট করতেছে। মানে স্যার x1 হ্যাঁ, টাকে মানে s1 টাকে হচ্ছে ভেঙে হচ্ছে সেটার র মেটেরিয়ালস গুলো x2 তে অ্যাপ্লাই করা হচ্ছে এরকম। হ্যাঁ, আমি x1 বললাম, x1 বললাম -10, তার মানে কি আমি 10টা লক সে রিলিজ করে দিল না? জি স্যার। তাহলে আমি থিওরিটিক্যালি এটাতে আমি বানালাম, x2 বানালাম, দেখালাম প্রফিট বেড়ে যাচ্ছে, বা x2 নেগেটিভ করলাম, x1 রিসোর্স আমাদের বেড়ে যাচ্ছে। ক্লিয়ার জিনিসটা? জি এর জন্য স্যার। বলে দেওয়া লাগবে যে x1 গ্রেটার দেন ইকুয়াল টু 0, এটা আমরা অনেক সময় বলি নন নেগেটিভ কনস্ট্রেন্ট। এই কন্ডিশনটাকে আমরা অনেক সময় বলি নন নেগেটিভ কনস্ট্রেন্ট। ঠিক আছে? আমাদের প্রোডাকশন বা ডিসিশনে কোনো কিছুই নেগেটিভ হতে পারবে না। কেন পারবে না, ক্লিয়ার তো এখন নাকি? Yes, sir. আবার বলছি, x1 যদি +10 হয় তার মানে কি 10টা লক সে কনজিউম করতেছে ম্যাথমেটিক্যালি, তাই না? আর x1 যদি -10 হয় সে 10টা লক রিলিজ করতেছে। তো এটা তো হাইপোথেটিক্যাল হয়ে গেল। ম্যাথমেটিক্যালি সম্ভব, বাট ফিজিক্যালি বা প্র্যাকটিক্যালি তো এটা আমাদের এই টাইপের প্রবলেমের জন্য হবে না। ঠিক আছে? তাহলে এই 5টা স্টেপ মিলে আমাদের যেটা হচ্ছে আলটিমেটলি, এটা হচ্ছে আমাদের এলপি মডেল। ঠিক আছে? ম্যাক্সিমাইজ, এটা কিন্তু স্ট্যান্ডার্ড ফরম্যাট, আমরা এইভাবে লিখি। ম্যাক্সিমাইজ অবজেক্টিভ ফাংশন, ম্যাক্সিমাইজ সাবজেক্ট টু, এসটি হচ্ছে সাবজেক্ট টু স্যাটিসফাইং অল দিস ইকুয়েশনস। ঠিক আছে? ক্লিয়ার এখন? Yes, sir. ফার্স্ট স্টেপ কি? আন্ডারস্ট্যান্ড দি প্রবলেম। সেকেন্ড স্টেপ, আন্ডারস্ট্যান্ড দি প্রবলেমের বেসিসে উই হ্যাভ টু আইডেন্টিফাই দ্য ডিসিশন ভ্যারিয়েবলস। ডিসিশন হলো 2টো না 3টা না 4টা না 5টা, এটা বুঝতে হবে ফ্রম দি ডেসক্রিপশন, যে ন্যারেশন থাকবে। তারপর হচ্ছে আমাদের অবজেক্টিভ ফাংশনটা লিখতে হবে ইন টার্মস অফ ডিসিশন ভ্যারিয়েবল। মিনিমাইজ করলে মিনিমাইজ, ম্যাক্সিমাইজ মিনিমাইজ, ইকুয়েশন তো সেম থাকবে, ইকুয়েশন তো একটাই হবে। আর সাবজেক্ট টু দ্য কনস্ট্রেন্ট, কি কি জিনিস আমাদের স্যাটিসফাই করা লাগবে, কি কি ইকুয়েশন স্যাটিসফাই করা লাগবে, সেটা আমরা এখানে ইকুয়েশন গুলো লিখবো। একটা যদি মিস করি রেজাল্ট আসবে ভুল আসবে। এটা হচ্ছে চ্যালেঞ্জ এলপি মডেল, যে আমাদের কোনো কিছু যদি মিস হয় তাহলে আর আমরা কারেক্ট রেজাল্ট পাবো না। আমি এখানে ভুলে এই ইকুয়েশনটা লিখলাম না, আমি ভুলে এই ইকুয়েশনটা লিখলাম না, কি রেজাল্ট কারেক্ট আসবে? No, sir. নো স্যার। আসবে নাকি? শুধু এইটা হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ, যে আমাদের বুঝতে হবে ঠিক মতন, এবং সেটার বেসিসে সবগুলো কনস্ট্রেন্ট আইডেন্টিফাই করা লাগবে। ঠিক আছে? আচ্ছা, সলিউশনে আমরা একটু ইয়াতে যাই। দেখ এখানে দেখে নিই, আমি এত ডিটেইল না যাই। যেমন ওই যে দেখো, সেকেন্ড কনস্ট্যান্ট যদি ফার্স্ট কনস্ট্যান্ট আমাদের x1 যদি বানাই, যে x2 বানাবো না, ফার্স্ট কনস্ট্যান্টে কয়টা বানাতে পারবো? 200। সেকেন্ডটাতে কতগুলা? 170। থার্ডটাতে 240। রিয়েলি কোনটা অ্যাচিভ করতে পারবো, যে সবগুলো ইকুয়েশনকে স্যাটিসফাই করবে, দ্যাট ইজ 174। ঠিক আছে? তো 170 প্রফিট কত একটু লিখে রাখো তো, 60,900। ঠিক আছে?
the solution is feasible, but is it optimal? What is feasible and what is optimal? বলো। স্যার ফিজিবল মানে হচ্ছে এটা হচ্ছে রিয়েলিস্টিক্যালি পসিবল, বাট অপটিমাল মানে হচ্ছে দ্য বেস্ট অল্টারনেটিভ Best. অথবা বেস্ট অপশন। আমি x10 x20 এটা কিন্তু ফিজিবল, তাই না? বানালাম না কিছু, কিন্তু আমি যদি 200x1 বানাবো, ইজ ইট ফিজিবল? No, sir. না স্যার, ফিজিবল না। আচ্ছা, তাহলে আমরা গ্রাফিক্যাল মেথডে তোমাদের সলভ করেছেন আর একবারে সিমপ্লেক্সে চলে গেছে? স্যার গ্রাফিক্যালি কনস্ট্রেইনটস গুলো দেখাইছিল। আচ্ছা, আমরা তাহলে একটু একটু চট করে দেখে নেই গ্রাফিক্যাল মেথডের লিমিটেশন কি বলো। স্যার মানে এক্সাক্ট পয়েন্টটা পাওয়া যায় না না, সেটা না। এক্সাক্ট পয়েন্ট পাওয়া যাবে না কেন? লিমিটেশন হচ্ছে গ্রাফে কয়টা অ্যাক্সিস থাকে? দুইটা, তাই না? Yes, sir. তিনটা ভ্যারিয়েবল থাকলে পারবো প্লট করতে? No, sir. পারবো না। না, কনসেপ্ট sir. কিন্তু সেম আছে। আমরা এটা দেখে নিই একটু, তারপর ইয়ে করি যে প্রথমে আমরা লেস দেন ইকুয়াল টু তো আর ইয়ে করতে পারবো না, বা গ্রেটার দেন ইকুয়াল টু পারবো না। আমরা কি করব? ইকুয়াল টুর জন্য লাইনটা বসাতে পারবো না প্রথম লকের জন্য। লাইন এটা হবে না, x1 প্লাস x2 লেস দেন ইকুয়াল, লেস দেন তো পারবো না। এই যে লাইনটা টানলাম, এই যে ব্লু এরিয়া, এটা কিন্তু লেস দেন হবে, তাই না? লাইনটা হবে ইকুয়াল টু 200, আর এনি পয়েন্ট এখানে কত কি হবে? x1 প্লাস x2 লেস দেন 200। তাহলে যে ব্লু যেটা এরিয়া, এটা কি দিস ইজ ফিজিবল? ফার্স্ট ইকুয়েশনকে স্যাটিসফাই করতেছে, এটা ফার্স্ট ইকুয়েশনের জন্য ফিজিবল। আমি এখানে একটা পয়েন্ট নিলাম, এটা হলো 50-50, ফিজিবল না? ইকুয়েশনটা স্যাটিসফাই করছে তো? আমাদের ইকুয়েশনে কি হবে আসলে? এখানে লেস দেন সাইন যদি থাকে, অ্যাকচুয়াল ইকুয়েশন লেস দেন সাইন আছে, 50 প্লাস 50 লেস দেন 200, Yes, sir. ঠিক আছে? এখন লাইন ড্র করবো কিভাবে? খুব সিম্পল, একবার x10 বসাবো, ওই পয়েন্টটা পাবো, একবার x20 বসাবো, ওই পয়েন্টটা পেয়ে যাবো। যেমন x এক্সিসে এখানে আমরা x2 কে 0 বসাবো, এটা পেয়ে যাচ্ছি। এখানে x1 কে 0 বসাবো, এই পয়েন্ট পাই। দুটো পয়েন্ট পেলে স্ট্রেট লাইন ড্র করে ফেললাম। আচ্ছা, তারপরে আমরা একবারই দেখিয়ে ফেলি যে আমাদের তিনটা লাইন ড্র করলাম, ঠিক আছে? যেমন এই লাইনটা হচ্ছে 12x1 প্লাস 16x2। এখন অনেকগুলো পার্ট হচ্ছে এর মধ্যে। যেমন এইখানে যদি এটা হচ্ছে কোনটা? এটা হচ্ছে লেবারের জন্য, ঠিক আছে? আর প্রথমটা ছিল আমাদের, এটা ছিল আমাদের সরি, এটা ছিল আমাদের লকের জন্য। এইটা হচ্ছে, যাই হোক এখানে। আচ্ছা, এখন ফিজিবল রিজন কি হবে? প্রত্যেকটা ইকুয়েশনকে স্যাটিসফাই করতে হবে, তাই না? আমি যদি এখানে একটা পয়েন্ট নেই, এটা কি সবগুলো ইকুয়েশনকে স্যাটিসফাই করতেছে নাকি শুধু এই 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 ইকুয়েশনটাকে স্যাটিসফাই করতেছে? ওই ইকুয়েশনটাকে স্যাটিসফাই। শুধু এটাকে স্যাটিসফাই করতে, বাকি দুটোকে করতেছে? নো স্যার। করতেছে না, ঠিক আছে? আমি এইখানে একটা পয়েন্ট নিলাম, এখানে এটা কি করতেছে? উপরের দুটোকে স্যাটিসফাই করতেছে, বাট এই নিচেরটাকে স্যাটিসফাই করতেছে না, তাই না? তাহলে কমন স্পেস কতটুকু? আমার সলিউশনটা কি হতে হবে? কমন স্পেসেই, হ্যাঁ, কমন স্পেস হচ্ছে ফিজিবল রিজনের মধ্যে হতে হবে, ঠিক আছে? এটুকু তো বোঝা গেল। ইয়েস আচ্ছা। স্যার। এখন প্রশ্ন হচ্ছে যে এখন এখানে কতগুলো কম্বিনেশন আছে? হাজার হাজার কম্বিনেশন এক্স ওয়াই এর, x1 আর x2 অনেক ভ্যালু হতে পারে, অনেকগুলো ডিফারেন্ট ভ্যালু না? x1 is 50, x2 is 50, 49, 30, 102, 150, 100, হাজার হাজার কম্বিনেশন হবে। একটা এক্স বানার জন্য কয়েকশো আমি x2 পাবো। তাহলে এখানে হাজার হাজার পয়েন্ট আছে কিন্তু, তাই না? এখন আমাদের বুঝতে হবে যে কোনটা আমাদের জন্য ফিজিবল। আচ্ছা, আমি একটা স্লাইডে যাই।
এখন আমাদের এক্স্যাক্টলি ওইটা মতো তো হবে না, ধরো আমাদের ফিজিক্যাল স্পেসটা এরকম কিছু একটা হলো, ঠিক আছে? এটা একটা পয়েন্ট, কর্নার পয়েন্ট, এটা একটা কর্নার পয়েন্ট, এটা একটা কর্নার পয়েন্ট, এটা একটা কর্নার পয়েন্ট, ঠিক আছে? এখন আমাদের অবজেক্ট, আমাদের চ্যালেঞ্জটা কোথায়? যে আমাদের এই এই যে এত বড় একটা স্পেস, এখান থেকে বার করতে হবে যে কোন পয়েন্টে থাকলে আমাদের প্রফিট উইল বি ম্যাক্সিমাম। প্রফিট ইকুয়েশনটা বলো তো। 350 350 x1 x1 plus 300 x2. 300 x2। আমরা যে কোনো আরবিট্রারি একটা প্রফিট বসাই, প্রফিট বসালাম সে কথা কথা 30,000, ঠিক আছে? লাইনটা টানা যাবে না? জি স্যার। আগের মতন x1 0 বসাবো, x2 0 বসাবো, সে লাইনটা আসলো এখানে। এর তো ফিজিবল স্পেসের মধ্যে আছে, আছে না? কিন্তু জি এটা স্যার। কি প্রফিট কি ম্যাক্সিমাম, না এর চেয়ে বেশি প্রফিট বাড়াতে পারবো? সেটা বাড়াতে পারবো। বাড়ানো যাবে। লাইনটা যদি শিফট করে, এদিকে যদি শিফট করাই কি হবে? প্রফিট বাড়বে না? বাড়বে তো। লাইনটা স্যার। যদি এখানে ড্র করি, প্রফিট আরো বাড়বে, কিন্তু কি হবে? রিজিয়নে ম্যানেজ করো। ইনফিজিবল, এটা তো অ্যাচিভ করা যাবে না। ইকুয়েশন বসে আমরা লিখতে পারি, কিন্তু ইয়েগুলোকে স্যাটিসফাই করবে না, আমাদের কনস্ট্যান্ট গুলো স্যাটিসফাই করবে না। তাহলে এই লাইনটাকে মুভ করতে করতে আমরা এই যে রিজনের বাইরে যেতে পারবো না, তাই না? আমাদের কি করতে হবে? রিজনের ভিতরেই থাকা লাগবে। আচ্ছা, এখন আমি যদি এখানে করি, আরেকটু স্পেস আছে না বাড়ানোর? জি স্যার। লাইনটা কি প্রপারলি, আসলে পেনটা নাই তো, হাত দিয়ে করতেছি। আবার করে দেখি। আমরা এখানে লাইনটা ড্র করলাম, আরো সরাতে পারবো না? আরো তো বাড়াতে পারবো। লাইনটা স্যার। লাইনটা যত রাইটে শিফট হবে আমার প্রফিট কিন্তু তত বাড়তে থাকবে। এটা যদি 30,000 হয়, এই লাইনে মেবি হবে 50,000 বা 60,000। আরো তো বাড়াতে পারবো। আচ্ছা, বাড়াতে পারলে কতদূর যেতে পারবো? কতটুকু যেতে পারবো? কনস্ট্যান্ট পর্যন্ত। আউটার মোস্ট পয়েন্ট। এক্স্যাক্টলি, একটা পয়েন্ট, অ্যাটলিস্ট একটা পয়েন্ট টাচ করতে হবে, তাই না? Yes. তাহলে এটা বোঝা গেল সলিউশন গুলো কোথায় থাকবে? যে কোনো একটা কর্নার পয়েন্টে, ডিপেন্ডিং অন দ্য স্লোপ অফ দি, এই ইকুয়েশন যে স্লোপ, এই ইকুয়েশন যদি স্লোপটা এরকম হতো, তাহলে কি হতো? মেবি সরাতে সরাতে আমরা এই পর্যন্ত আসতে পারতাম, তাই না? তো ডিপেন্ডিং অন দ্য স্লোপ কি হবে? আমাদের সলিউশন কি হবে? যে কোনো একটা কর্নার পয়েন্টে হবে। হাজার হাজার পয়েন্ট ইভ্যালুয়েট করার দরকার আছে না, শুধু কর্নার পয়েন্ট গুলো ইভ্যালুয়েট করলেই হবে। শুধু কর্নারটা করলেই হবে। তোমরা সিমপ্লেক্সে যে করছো, একটা পয়েন্টে শুরু করছো, তারপর এই আরেকটা পয়েন্টে গেছো, আরেকটা পয়েন্টে গেছো, আরেকটা পয়েন্টে গেছো। এটা কিন্তু সিমপ্লেক্সের ইয়ে, যে কোনটা বেসিক আর কোনটা নন বেসিক একটা একটা চেঞ্জ করে। যাক, আমরা সিমপ্লেক্স মেথড নিয়ে আর বেশি ইয়ে করবো না, কারণ আমরা ওর কনসেপ্ট থেকে আমরা ইয়ে করব। তাহলে এটা বোঝা গেল কি সলিউশন কোথায় থাকবে? যে কোনো একটা কর্নার পয়েন্টস। কর্নার পয়েন্ট, Corner point. ঠিক আছে? তাহলে দেখো আমার এখানে এটা হচ্ছে আমাদের সেকেন্ড কনস্ট্যান্ট, এটা হচ্ছে আমাদের থার্ড। সবগুলো কনস্ট্যান্ট বসে এরকম একটা ইয়ে হবে। এই লাইনটাকে যদি আমরা বাড়াতে বাড়াতে আলটিমেটলি কি হবে? এই যে দেখো, আরো বাড়াচ্ছি। এখানে প্রফিট হচ্ছে কত? এই লাইনটাতে প্রফিট হচ্ছে আমাদের 35,000, এই লাইনটাতে প্রফিট হচ্ছে 50,000। আরো তো বাড়াতে 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 কি হবে? এতটুকু পর্যন্ত আসতে হবে, বা ট্যানজেন্ট হতে হবে, তাই না? ভিতরে থাকলে কম, আর বাইরে গেলে তো ইনফিজিবল হয়ে গেল, ঠিক আছে? জি স্যার। তাহলে এখন এখন তাহলে কি করব? লাইনের ইকুয়েশন গুলো থেকে কর্নার পয়েন্ট গুলো বের করে ফেলবো, পারবে না? দুইটা লাইন সলভ করে করে কমন পয়েন্ট কোনটা, ইয়েস স্যার। ঠিক আছে? করে আমরা পেলাম এই যে কর্নার পয়েন্ট গুলো পেলাম এখানে, ড্র করো এখানে।
কর্নার পয়েন্ট সবচেয়ে উপরেরটা কি কর্নার পয়েন্ট? 0 আর 180, মানে একটা x1 বানালাম, x বানালাম না, y বানালাম। y কতগুলো বানাতে পারবো? ম্যাক্সিমাম 180 180। আর অবজেক্টিভ ফাংশনের ভ্যালু কত হয়? আমরা যদি 180 বসাই, এটা হয় 54,000। আর যদি এখানে করি সেকেন্ড পয়েন্টটা 80x 120y, প্রফিট কত হবে? 64। এই পয়েন্টটা করলে 120x 78y, প্রফিট হচ্ছে 66। কিছু না, আমরা খালি প্রফিট ইকুয়েশনটা কি 350 x1 প্লাস 300 300x x2। x1 x2 ভ্যালু বসালে তো আমরা পেয়ে যাবো, তাই না? আর এটা তো আমরা অলরেডি করছি না? 174, yes sir প্রফিট কত? 60,900। 900 তাহলে কোনটা আমাদের জন্য অপটিমাম? এইটা হচ্ছে আমাদের অপটিমাম প্রোডাকশন 122.78। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা গ্রাফিকের মধ্যে একটা জিনিস শিখলাম যে এখানে কি লক্ষ লক্ষ পয়েন্ট আছে না? আমরা আরেকটা জিনিস কি পারতাম, যে একবার 50 বসাই, x1 এর ভ্যালু, x2 ভ্যালু 0 বসালাম, x2 ভ্যালু 1 বসালাম, এরকম ট্রায়াল এন্ড মেথডে করে দেখতে পারি না? সারাদিন লাগবে। ঠিক আছে, বা এটাতে আমরা দেখতেছি যেটা, যে কর্নার পয়েন্ট সলিউশনটা কোথায় হবে? যে কোনো একটা কর্নার পয়েন্টে হবে। কর্নার পয়েন্টটা কার উপরে ডিপেন্ড করবে? স্লোপের উপরে, এই আমাদের অবজেক্টিভ ফাংশন যে স্লোপ, সেটার উপর। আচ্ছা, তো ওইটাও করতে গেলে আবার আমাদের ম্যাথমেটিক্যালি যেতে হবে, বাট আমরা এইটুকু বুঝলাম যে কোনো একটা কর্নার পয়েন্টে সলিউশনটা থাকবে, তাই না? কর্নার পয়েন্ট ইভ্যালুয়েট করে আমরা ভ্যালুগুলো বের করে ফেললাম। আচ্ছা, এই সেম কনসেপ্ট আমাদের কাজে লাগবে ফর 3 ভ্যারিয়েবল, 4 ভ্যারিয়েবল, 5 ভ্যারিয়েবল। যদি আমরা ড্র করতে পারবো না, তিনটা যদি ভ্যারিয়েবল থাকে, এখানে ফিজিবল স্পেসটা কি হচ্ছে? একটা প্লেন, তাই না? 2 ডাইমেনশন প্লেন। yes sir আচ্ছা, আর যদি তিনটা ভ্যারিয়েবল থাকে, ওটা কি হবে? 3 ডাইমেনশন। 3 dimensions sir 3 ডাইমেনশন একটা কিউব হবে, তাই না? কিউবিক্যাল শেপ। ওইটা কর্নার পয়েন্ট থাকবে না? জি স্যার। তার মানে কি, ওইটার কর্নার পয়েন্টের মধ্যে যে কোনো, ওইটা গ্রাফিক্যালি করতে পারবো না, সিম্পলেক্স দিয়ে আমরা করতে পারবো, যে কর্নার পয়েন্ট গুলো কি হবে সেটা আইডেন্টিফাই করে আমরা বার করতে পারবো। 4টা যদি ভ্যারিয়েবল হয়, আমরা ওইটাকে ভিজুয়ালাইজ করতে পারবো না, বাট একটা 4 ডাইমেনশন কিছু হবে তো, তাই না? Yes, sir. ওইটার কর্নার পয়েন্ট থাকবে না? Yes, sir. অবশ্যই I থাকবে। guess. 10টা ভ্যারিয়েবল থাকলে 10 ডাইমেনশন একটা কিছু একটা ইয়ে পাবো, ফিজিবল স্পেস ইয়ে পাবো, আমরা স্পেস পাবো, যে কোনো একটা কর্নার পয়েন্টের সলিউশন হবে। তাহলে আমরা গ্রাফিক্যাল মেথড থেকে আমরা এইটুকু বুঝলাম যে ভ্যারিয়েবল যাই হোক, কি হবে, যে কোনো একটা কর্নার পয়েন্টের সলিউশন থাকবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখন দেখি একটা ইয়ে করো তোমরা। আচ্ছা, এখানে কিছু এত ডিটেল পড়ে তুলি তার এই একটা ক্লাসে চলে যাবে অনেকক্ষণ। আচ্ছা, এগুলো আমরা ইয়ে করি। এখানে একটা প্রবলেম আছে, দেখি এটা এটা প্রবলেম কিন্তু এইভাবে থাকবে, এরকম ন্যারেশন থাকবে। এখান থেকে তোমার বার করতে হবে যে কি কি চাচ্ছি, ম্যাক্সিমাইজেশন না মিনিমাইজেশন, এবং হোয়াট আর দি ডিসিশন ভ্যারিয়েবলস। এটা ট্রাই করো। আচ্ছা, তোমরা করছো, পারার কথা, কিছুটা তো আইডিয়া আছে, না থাকলে এটাকে, যে আমরা যে প্রবলেমটা দেখালাম ওইটার সাথে লিঙ্ক করে করে বোঝার চেষ্টা করো যে ডিসিশন ভ্যারিয়েবল কি, কনস্ট্যান্ট কি। হ্যাঁ, একই রকম। ওখানে আমরা কি বানাচ্ছিলাম? এক্স এবং ওয়াই। এখানে পেন বানাবো এ এন্ড বি, না সরি, পেন বানাবো হচ্ছে আমাদের এক্সটেরিয়র পেইন্ট এবং ইন্টেরিয়র পেইন্ট। ঠিক আছে, আর ওইখানে কি বানাচ্ছিলাম? টাইপ এক্স, টাইপ ওয়াই, একই রকম না? আচ্ছা, কনস্ট্যান্ট এখানে কি হবে? আচ্ছা দেখো, পরে তোমরা নিজেরা লিঙ্ক করো, করে করার চেষ্টা করো।
ওইখানে আমাদের বলা ছিল এক্স বানাতে এত সিএফটি কাট লাগবে, ওয়াই বানাতে এত এক্স্যাক্টলি এইভাবে এখানে কিন্তু খালি জিনিসগুলো একটু ডিফারেন্ট, ওয়ার্ডিং গুলো ডিফারেন্ট, ম্যাটেরিয়াল গুলো ডিফারেন্ট। আর এখানে একটা অ্যাডিশনাল মার্কেটের ব্যাপারে একটা কথা আছে। তোমরা স্লাইড দেখতে পাচ্ছ তো নাকি? Yes, sir. Yes, sir. আচ্ছা, আচ্ছা, একটা জিনিস একটু করি আমরা। ডিসিশন ভ্যারিয়েবল কয়টা? দুইটা, স্যার দুইটা। কি কি A and B. ডিফাইন করতে পারবেন? হ্যাঁ, A স্যার and A and B. এক্সটেরিয়র পেইন্ট এন্ড ইন্টেরিয়র পেইন্টের স্যার প্রফিট না? এ এন্ড বি কি ডিসিশন ভ্যারিয়েবল? আমাদের ওখানে কি এ এন্ড বি আমরা যদি আগের প্রবলেমের সাথে রিলেট করি, কার সাথে রিলেট করব? উইথ দি কোয়ান্টিটি অফ রিসোর্সেস, তাই এক্সটেরিয়র না? এন্ড ইন্টেরিয়র পেইন্ট হওয়ার কথা না। তাহলে ডিসিশন ভ্যারিয়েবল কয়টা? দুটো। কি কি বলো, ল্যাঙ্গুয়েজে বলো, পর আমরা নোটেশনে পরে যাব। এক্সটেরিয়র পেইন্ট আর ইন্টেরিয়র পেইন্টের অ্যামাউন্ট। কি আরো আরেকটু পরিষ্কার করে বলো। Sir, quantity in terms of interior paint and quantity in Exactly. terms of Good. exterior. গুড, ভেরি গুড। আমরা এখন ডিসিশন হচ্ছে কত টন এক্সটেরিয়র পেইন্ট বানাবো, কত টন ইন্টেরিয়র পেইন্ট বানাবো, যেন আমার কি হয়, প্রফিট ইজ ম্যাক্সিমাইজড। Yes, sir. কিন্তু বানাতে গিয়ে আমার রিসোর্স গুলাকে কনস্ট্যান্ট হিসেবে ওই রিসোর্স তো আর এক্সিড করতে পারবো না। আচ্ছা, আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে সবাই আমরা একই নোটেশন ইউজ করতে সুবিধা হবে। এক্সটেরিয়র পেইন্টের জন্য ইউজ করি এক্স ই, ঠিক আছে? আর ইন্টেরিয়র পেইন্টের জন্য ইউজ করবো এক্স আই। 1 2 করতে পারতাম, এটা করলে সবার বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? দুটো ভ্যারিয়েবল। এখন মডেলটা ডেভেলপ করে যে ম্যাক্সিমাইজ দ্য মিনিমাইজ সাবজেক্ট টু দ্য কনস্ট্রেন্ট, এভাবে ইয়ে করো। আজকে অ্যাটেন্ডেন্স কিন্তু অনেক কম, যে ক্লাস মিস করলে এটা তো একটা এফেক্ট থাকবে। ক্লাস যা পড়াচ্ছে এটা ক্লাসে থাকলে বোঝাটা আমার কাছে মনে হয় সহজ। জানি না তোমরা তো অন্য কাছে বুঝে নিতে পারো, বাট ক্লাস না করার একটা এফেক্ট কিন্তু পাওয়া পরীক্ষার সময়।
আচ্ছা, এখন এখানে কি করব, ম্যাক্সিমাইজেশন না মিনিমাইজেশন প্রবলেম, এটা কি মনে হয়? ম্যাক্সিমাইজেশন। গুড, Maximization. কারণ প্রফিট দেওয়া আছে, প্রফিট আমরা কখনো মিনিমাইজ করি না, প্রফিটকে আমরা ম্যাক্সিমাইজ করি। ঠিক আছে, তাহলে ম্যাক্সিমাম ইকুয়েশনটা কি হবে বলো তো? 3000 x 3000 1000 xb 3000 XE, তাই না? এই এক্সট্রা পেইন্ট, হ্যাঁ, প্লাস 2000 XI, এটাকে ম্যাক্সিমাইজ করবো। এখন কন্ডিশন গুলো লেখো, সাবজেক্ট টু কন্ডিশন লিখে আমাকে পাঠাবা, হোয়াটসঅ্যাপে পাঠাবা ইন টার্মস অফ XC আর XI। র মেটেরিয়াল A, আচ্ছা গুড, একজন তো পাঠিয়েছো, একটা স্যার জিনিস মিসিং আছে। এখানে হুম? তো র মেটেরিয়ালের অ্যামাউন্টটা দেওয়া নেই, আমরা কি এ আর বি ধরে এটা করব? র র মেটেরিয়াল মেটেরিয়াল দেওয়া নাই, কনস্ট্যান্ট স্যার, টোটাল র দেওয়া আছে তো, থাকবে না কেন? এ কতটুকু আছে অ্যাভেলেবেল, So 6 and 8 6 tons. tons. বি কতটুকু আছে? 8 দেওয়াই তো আছে। আচ্ছা সরি স্যার, আমি খেয়াল করিনি। ইসমাম, ঠিক আছে, কিন্তু মিসিং কি, মিসিং চিন্তা করো। স্যার xi ইকুয়াল টু অর গ্রেটার দেন 0। এক্স্যাক্টলি, নন নেগেটিভ কনস্ট্যান্ট লিখতে হবে। ওকে স্যার। ঠিক আছে, এটাকে পাঠিয়েছো রোল নাম্বার 76। 76, Yes, sir. এটা শুধু র মেটেরিয়াল লিখলে, এটা একটা কনস্ট্যান্ট না, দ্য ম্যাক্সিমাম ডিমান্ড ফর ইন্টারনেট পেজ ইজ লিমিটেড টু 2 টন, এটাকে একটা কনস্ট্যান্ট না? আমি কি ইচ্ছা মতন ইয়ে বানাতে পারবো, ইন্টারনেট পেজ বানাতে পারবো? No, sir. তাহলে কি হবে, কনস্ট্যান্টটা কি হবে বলো? xi লেস দেন ইকুয়াল টু কত, 2, এর চেয়ে বেশি পারবো? No. পারবো না। আরেকটা আছে দেখো, দ্য ডেইলি ডিমান্ড ফর ইন্টারনেট পেইন্ট, এটা কিন্তু একটা কনস্ট্যান্ট, এইটা কিন্তু ভায়োলেট করতে পারবো না, এটার জন্য একটা ইকুয়েশন হবে। ঠিক আছে, ওরা অনেকগুলো চলে আসছে, র্যান্ডমলি কটা দেখি, এটা সহজ প্রবলেম। কি বলছে, ডেইলি ডিমান্ড ফর ইন্টারনেট পেইন্ট ক্যান এক্সিড ইন্টেরিয়র মাইনাস এক্সটেরিয়র। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, গুড। এটা হচ্ছে কে পাঠিয়েছো? তোমার রোল নাম্বার তো রোল 51। গুড, আচ্ছা, গুড। এটা কে পাঠিয়েছো? রোল নাম্বার রোল নাম্বারটা, রোল নাম্বার 7। রোল নাম্বার 7 কে? এই লাস্টে যে লিখছো এইভাবে লিখবে না, এভাবে একই মিনিং, বাট আমরা আলাদা দুটো ইকুয়েশন লিখবো। ঠিক আছে, কমা দিয়ে এভাবে না লেখাটাই ভালো। কিভাবে লিখবো? ওকে স্যার।
ঠিক আছে, বোঝা গেল? এক্সি এটা ওকে হ্যাঁ হ্যাঁ, দুটো আলাদা আলাদা ইকুয়েশন লিখবো। হ্যাঁ, রোল 55 কে? রোল 55 কি? রোল 50 কি সাবমিট করে চলে গেছে নাকি? 55 তো নাকি? Sir, আমি 55. ঘুমাচ্ছিল নাকি? এতক্ষণ স্যার পরে বুঝিনি। রেসপন্স করলা? না না স্যার, আমি শুনতে পাইনি, কেটে গেছি। ও আচ্ছা, সেটা লাস্ট দুটো ইকুয়েশন লিখছো, এগুলা এই কম্পাউন্ড ইকুয়েশন লিখবা না। ইকুয়েশন লিখে কি হবে? স্যার ভেঙে ভেঙে লিখবো, বুঝতে এক্স্যাক্টলি পেরেছি। এইভাবে, 0 থেকে এটা গ্রেটার দেন লেস দেন এইভাবে লিখবা না। ঠিক আছে, জি কারণ স্যার, এগুলো আলাদা করে দেব। ইনপুট জি লেভেল টু দি সিস্টেম ইয়ে করে করে করতে হবে। ঠিক আছে, আচ্ছা। ওকে স্যার। তারপর ভুল আছে কিন্তু, এক্সি মাইনাস এক্সআই একটা আসবে না ইন্টারপেন্ডেন্ট এক্স এর, ওইটা এখানে সলভ করার চেষ্টা করার দরকার নেই। কি হবে, যেভাবে আছে সেভাবে আমরা লিখবো। যেমন এক্সআই নিউটন, আরেকটা ইকুয়েশন কি হবে? Interpent, the demand for interpent cannot exceed that of exponent by 1 ton. তার মানে কি হবে? xi minus xe XE। should be less than equal to 1. ঠিক আছে, জি স্যার। এটা হচ্ছে জি। আরেকটা ইকুয়েশন। করে আল্লাহ, এতগুলো দেখতে পারবো? স্যার এখানে কি 4টা ইকুয়েশন হবে? ছয়টা। নন নেগেটিভ বাদ দিচ্ছ কেন? নন নেগেটিভ গুলো তো ইকুয়েশন না। জি স্যার। এর জন্য একটা ইকুয়েশন, বির জন্য একটা ইকুয়েশন। র মেটেরিয়াল আমরা আগে যেমন লক উড, হ্যাঁ, এরকম দুটো ইকুয়েশন। মার্কেট ডিমান্ডের দুইটা কনস্ট্যান্ট আছে, একটা হচ্ছে xc minus xi cannot exceed 1 ton, আর একটা হচ্ছে xi cannot exceed 2 ton। তাহলে এই চারটে ইকুয়েশন আর দুজন নন নেগেটিভ কনস্ট্যান্ট। গুড। আর কি দেখবো, এতগুলা চলে আসছে। ওরে আল্লাহ, রোল নাম্বার কি 6? ওই যে একটাও কিন্তু ভুল হচ্ছে, xi minus xc less than or equal to 1, এটা কিন্তু একটা ইকুয়েশন। আর এইভাবে কম্পাউন্ড ইকুয়েশন লিখবা না। ঠিক আছে, ওকে স্যার। একটু আগে কাটটা বললাম, গুড বললাম কাটটা, হ্যাঁ কোনটা দেখলাম? যাক, এখন তো মনে হয় যে সবাই অনেকে পাঠিয়েছো, বাট এই টুকটাক ভুল আছে সেটা তো ক্লিয়ার সবার কাছে। ইয়েস স্যার। যেমন এইটা কি হবে ইকুয়েশন? The daily demand for interior paint cannot exceed that of exterior paint by 1 ton. তার মানে কি হবে? খুব সিম্পল, xi বলো মাইনাস স্যার XE। xc cannot be more than 1, ম্যাক্সিমাম কি হতে পারে? 1। 1 হতে পারে। এটা একটা ইকুয়েশন। আরেকটা ইকুয়েশন কি বলতেছে? ম্যাক্সিমাম ডিমান্ড ফর ইন্টেরিয়র পেইন্ট, তাহলে xi শুড বি লেস দেন ইকুয়াল টু কত? 2। এই তো, আর বাকি দুটো র মেটেরিয়ালটা সবাই মোটামুটি ঠিকই করছো। প্লাস নন নেগেটিভ কনস্ট্যান্ট। ঠিক আছে, আচ্ছা। আমার এখানে কিছু এক্সারসাইজ থাকতে পারে দেখি। আমি তো ট্রান্সপোর্টেশন মডেল করবো ভাবছিলাম। আচ্ছা, এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো? থাকার কথা না, খুব সিম্পল প্রবলেম নিয়ে আমরা কাজ করতেছি। আচ্ছা, আমি একটু দেখি এখানে। আচ্ছা, এই
সেকশন বি এর মনিটর নাকি তানজিম কোন সেকশনের মনিটর? স্যার স্যার আমি সেকশন এর মনিটর। আর বি এর মনিটর কে? স্যার নাবিহা আচ্ছা, এবং এখানে আবরার জাওয়াদ। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আমি তোমার কাছে একটা ডকুমেন্ট পাঠাবো, আমার একটু খুঁজতে হবে এই কম্পিউটার আছে কিনা। ওখানে কিছু প্রবলেম আছে, ঠিক আছে? জি স্যার। ওগুলা আমরা কি সলভ করবো না শুধু ইকুয়েশন মানে মডেলটা লিখবো? আমাদের স্যার অবজেক্টিভ কি এখন? মডেলটা লিখবো। এক্স্যাক্টলি। তা একটা জিনিস মনে রাখবেন, ভ্যারিয়েবলটা ডিফাইন করে রাখবো যে x1 কোনটাকে x1 বলতেছো, কোনটাকে x2 বলতেছো, কোনটাকে x3 বলতেছো। প্রথমে ডিফাইন করে নেবে, তারপরে অবজেক্টিভ ফাংশন, তারপরে কনস্ট্রেন্ট, ঠিক আছে? জি স্যার ঠিক আছে। তাহলে আমি দেখি পেলে আমি যে তানজিম তোমার কাছে ইমেল তো একটাই পাইলাম মনে হয় নাকি? জি স্যার। স্যার বাকি সিয়ারদের ইমেল যদি লাগে আই ক্যান সেন্ড ইউ দ্যাট। দিয়ে দিও, কারণ বাই চান্স তুমি না থাকলে তো আমি ইয়ে হয়ে যাবো। ওই ঠিক আছে স্যার, আই উইল ডু কাকে দ্যাট। জানি বলছিলাম, কারে তোমার না কারে বলছিলাম 4টা ইমেল অ্যাড্রেসে আমাকে পাঠিয়ে দিতে। তাহলে আমি একটা ইয়ে করে রাখলে ওখানে আমি যা পাঠানো ওখানে পাঠাতে পারবো। ওকে স্যার, আচ্ছা, শিওরলি আই এম সেন্ডিং দ্যাট রাইট নাও। তাহলে ক্লাস এখন শেষ করি, শেষ করে আমি কিছুক্ষণের মধ্যে তোমাকে এটা পাঠাবো, তুমি সবাইকে ডিস্ট্রিবিউট করে দিও। হ্যাঁ, ঠিক আছে স্যার। ওকে। একটু টাইম লাগবে, আমার খুঁজতে হবে কোথায় আছে। আর ওখানে অনেকগুলো প্রোগ্রাম আছে, অতগুলো আমি ওখান থেকে কয়েকটা সিলেক্ট করে দিব, ঠিক আছে? জি স্যার, নো প্রবলেম। আর এই যে ক্লাসে কিন্তু আজকে অ্যাটেন্ডেন্স অনেক কম, এটা কিন্তু একটা এফেক্ট থাকবে, বলে দিও। ওকে স্যার, আমি এটা রিমাইন্ড করে দিব আবার সবাইকে। হ্যাঁ হ্যাঁ, তো শেষ করি ক্লাস। ঠিক আছে স্যার। ওকে, হ্যাঁ, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ স্যার, হ্যাভ আ গুড ডে।